ঘরে বাইরে অশান্ত বাংলাদেশ, এরই মাঝে পদ্মাপাড়ে মিসাইল সিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, পদ্মাপাড়ে মিসাইল সিটি। তুরস্কের সঙ্গে গোপন চুক্তি বাংলাদেশের তুরস্কের সঙ্গে গোপন চুক্তি। পদ্মাপাড়ে মাটির নিচে মিসাইল সিটি। যে খবর পাওয়া যাচ্ছে, পদ্মাপাড়ে মাটির নিচে মিসাইল সিটি। মারণাস্ত্র লুকোতে কি স্ট্র্যাটেজি নিচ্ছে ঢাকা? বাংলাদেশ ইতিমধ্যেই তাদের সামরিক বাহিনীকে মজবুত করার পরিকল্পনা। 3 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে অত্যাধুনিক অস্ত্র ক্রয়ের খবর। আর এরই মাঝে পাকিস্তান সহ আর কোন দেশের মিসাইল কিনছে ঢাকা? মাটির নিচে মিসাইল সিটিতে কি থাকবে? মারণাস্ত্র কিভাবে কোথায় গড়ে উঠছে গোপন মিসাইল সিটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন মিসাইল সিটি তৈরি হচ্ছে বাংলাদেশে পদ্মাপাড়ে। সব তথ্য সিএনএর হাতে। আপনাদের জানাই, ঘরে বাইরে অশান্ত বাংলাদেশ, এরই মাঝে যে ছবি আপনাদের দেখাবো, মাটির নিচে মিসাইল সিটি। মারণাস্ত্র লুকোতে কি স্ট্র্যাটেজি নিচ্ছে ঢাকা? মাটির নিচে গোপনে মিসাইল সিটি তৈরি হয়েছে বাংলাদেশে। পাকিস্তান সহ আর কোন কোন দেশের মিসাইল কিনছে ঢাকা? আর্মস ফ্যাক্টরিতে বাংলাদেশে একের পর এক আর্মস ফ্যাক্টরির যে খবর পাওয়া যাচ্ছে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কার্তুজ লাগাতার তৈরি, প্রস্তুতি নেওয়া হচ্ছে। পদ্মাপাড়ে মিসাইল সিটি, তুরস্কের সঙ্গে গোপন চুক্তি করেছে বাংলাদেশ। পদ্মাপাড়ে মাটির নিচে মিসাইল সিটি, TRG-300 মিসাইল গোপন আস্তানা হয়েছে পদ্মাপাড়ে মাটির নিচে। মারণাস্ত্র লুকোতে কি স্ট্র্যাটেজি নিচ্ছে বাংলাদেশ? পাকিস্তান সহ আর কোন দেশের মিসাইল কিনছে বাংলাদেশ, কিনছে ঢাকা? মাটির নিচে এই মিসাইল সিটিতে কি মারণাস্ত্র থাকবে? এ প্রশ্ন জোরালো হচ্ছে। সিএনএর হাতে যে এক্সক্লুসিভ তথ্য এসেছে, আপনাদের বিস্তারিত জানাবো 4টে চতুষ্কোণে সরাসরি নিউজ রুম থেকে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি, একের পর এক খবর এবং বাংলাদেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করার তাদের যে প্রস্তুতি, 300 কোটিরও বেশি টাকা দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ক্রয়ের পরিকল্পনার খবর জানিয়েছিল। আর এবার মিসাইল সিটি পদ্মাপাড়ে মাটির নিচে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো অভিক, একটু আগে আমরা দর্শকদের জানিয়েছি, এক্সক্লুসিভভাবে জানিয়েছি যে কিভাবে বঙ্গোপসাগরের পাড়ে সেখানে ব্যাপকভাবে সামরিক মহড়া, বিমান বাহিনীর মহড়া চালাচ্ছে বাংলাদেশ। এবং আমরা জানিয়েছি যে নেভি পাওয়ার তারা কীভাবে বাড়াচ্ছে, কীভাবে তারা এয়ারক্রাফট কিনতে চাইছে। তার সঙ্গে সঙ্গে যে চাঞ্চল্যকর তথ্য বাংলার দর্শকদের জন্য, কারণ এপার বাংলার মানুষ তো আশঙ্কিত, বাংলার মুখ্যমন্ত্রীও আশঙ্কিত। ফলে নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে, যে বাংলাদেশ সম্প্রতি, অর্থাৎ আমরা যে বাংলাদেশকে চিনে এসেছি প্রতিবেশী রাষ্ট্র, একটা শস্য শ্যামলা বাংলাদেশ, সুন্দর একটা দেশ, কবি সাহিত্যিকের দেশ, তার মাটির নিচে যে বিস্ফোরকের ভাণ্ডার, তা হয়তো আমরা ভাবতে পারি না। কিন্তু এটাই ছবি, এটাই হতে চলেছে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী সম্প্রতি তুরস্কের সঙ্গে একটা চুক্তি করতে চলেছে। তুরস্কের রকেটসান বলে একটি সংস্থা আছে, আমরা সেই ছবি স্ক্রিনে দেখাবো। তুরস্কের রকেটসান সংস্থার সঙ্গে কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে বাংলাদেশের সেনাবাহিনী। বলা চলে যে মাহফুজ আলম নিয়ন্ত্রিত সেনাবাহিনী। এবং কি হবে, যেটা পরিকল্পনা আছে যে চট্টগ্রাম এবং ঢাকা, এই দুটো জায়গায় আন্ডারগ্রাউন্ডে শক্তপোক্ত একটা বিশাল অংশ নিয়ে বাংকার অর্থাৎ একটা আন্ডারগ্রাউন্ড শহরই বানানো হয় কার্যত। এবং সেই আন্ডারগ্রাউন্ড সিটিতে, সেই মাটির নিচের যে শহর, সেই মাটির নিচের শহরে থাকবে বিভিন্ন ধরনের মিসাইল, যেগুলোর জন্য ইতিমধ্যে নির্দিষ্টভাবে বাংলাদেশ সেনা তুরস্কের সঙ্গে চুক্তি করতে চলেছে। সেই চুক্তির মধ্যে থাকছে, তোমাকে মনে রাখবো নির্দিষ্টভাবে, তুরস্কের TRG-300 এটা মাল্টি গাইডেড রকেট লঞ্চার। পাশাপাশি থাকবে SOM, যে ডোমেস্টিক গাইডেড মিসাইল। এই দুটি মিসাইলের ক্ষেত্রেই লক্ষণীয়ভাবে TRG-300-এর যে রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। এবং তুমি দেখবে SOM যে মিসাইলটি, SOM ক্রুজ মিসাইল, এর যে রেঞ্জ 180 কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের মিসাইল মারণাস্ত্র কিনছে এবং তার রেঞ্জ, তার দূরত্ব, মানে আমি এখান থেকে নিক্ষেপ করলাম, যত দূর গিয়ে সেটা আঘাতে, লক্ষ্যবস্তুতে আঘাত করবে, সেটাই বোঝা যাচ্ছে যে কাকে আঘাত করতে চাইছে।
অর্থাৎ শর্ট রেঞ্জের মিসাইল কিনছে বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, এবং কট্টরবাদী মৌলবাদী মাহফুজ আলম নিয়ন্ত্রিত বাংলাদেশের সেনাবাহিনী তারা কিনতে চলেছে। এবং তোমাকে বলে রাখি, একই সঙ্গে বোরা মিসাইল যেটা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তুরস্ক থেকে কিনছে। এই সমস্ত মিসাইলগুলোকে নিয়ে বাংলাদেশ যে আন্ডারগ্রাউন্ড সিটি বানাচ্ছে একদম মাটির নিচে, সেখানে এগুলো থরে থরে সাজাবে। এবং কেন সাজাবে? তার যে সামরিক রণকৌশল বা অর্ডার অফ ব্যাটেল হচ্ছে এটাই, যে বাংলাদেশ যাদেরকে শত্রু দেশ বলে মনে করে, এখানে অনেকেই মনে করছেন ভারতের যে শক্তিশালী ড্রোন বা শক্তিশালী যে বিভিন্ন র্যাডার্সগুলোর চোখের আড়ালে তারা আস্তে 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 এই মিসাইলের ভান্ডার সঞ্চিত করবে। কাকে মারবে তারা এই মিসাইল সঞ্চয় করে? এবং দ্বিতীয় কথা হলো যে এই সমস্ত ক্ষেপণাস্ত্র বা মিসাইল যখন মাটির নিচে রাখা হবে, সেখানে যেহেতু নির্দিষ্টভাবে ওপরের জলবায়ু থাকবে না, নির্দিষ্ট টেম্পারেচার নিচে মেনটেন করা হবে, ফলে এই মিসাইলগুলো বছরের পর বছর একইভাবে ভালো থাকবে। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, মৌলবাদী নিয়ন্ত্রিত সরকার বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। এবং তোমাকে একই সঙ্গে বলে রাখবো, শুধু মিসাইল নয়, এর নিচে নির্দিষ্টভাবে থরে থরে থাকবে বিভিন্ন ইনসাস রাইফেল, যেগুলো তুরস্ক থেকে কেনার পথে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া থেকে। তোমাকে বলে রাখবো DSAR-15 এটা একটা কার্বাইন রাইফেলস। এই DSAR-15 এই রাইফেল বাংলাদেশ সেনার হাতে তুলে দেওয়া হবে। সেগুলোর জন্য ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বাংলাদেশ সেনা। এবং তোমাকে বলবো নির্দিষ্টভাবে SAR-308 একটি ইনসাস রাইফেল। এই রাইফেলটি মূলত AK-47 গোত্রের রাইফেল, এবং এই রাইফেল তুরস্কের থেকে কিনতে চলেছে এবং পরে নিজেরাই দেশজ পদ্ধতি অনুসরণ করে উৎপাদন করবে বলে বিভিন্ন সোর্স আমাদের জানাচ্ছে। এবং সেই ছবিটাই পরিষ্কার হচ্ছে যে বাংলাদেশ এই মিসাইল ভান্ডার তার মাটির নিচে গড়ে তুলতে চাইছে। তুমি ভাবলে অবাক হয়ে যাবে, একটা শস্য শ্যামলা দেশ, একটা সবুজ দেশ, মাতৃভাষা বাংলা, আর তার মাটির নিচে থাকবে থরে থরে সাজানো এরকম মিসাইল, শত্রুর নজর আড়াল করার জন্য বলে বাংলাদেশ সরকার মনে করছে। কিভাবে থাকবে? দুটো তথ্য আপাতভাবে অভিক আমরা পাচ্ছি। কোথায় থাকবে এক্স্যাক্ট লোকেশন এখনও পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বা বিভিন্ন রিপোর্টে হাতে উঠে আসেনি। তবে ঢাকা সংলগ্ন একটি অংশে এটা করা হচ্ছে, ঢাকার সেনানিবাস বা আশেপাশে করা হবে। বিশাল অংশ জুড়ে এটার কাজ চলছে। এবং তার পাশাপাশি চট্টগ্রামে, কারণ চট্টগ্রাম হচ্ছে এমন একটা লোকেশন যেখান থেকে ভারতবর্ষের 7 সিস্টার প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার আমাদের সেখানে জমি রয়েছে, আমাদের রাজ্যের, আমাদের বিভিন্ন রাজ্যগুলো সেখানে রয়েছে। চট্টগ্রামকে বেস করছে কেন? যাতে শর্ট মুভমেন্ট তারা করতে পারে। এর পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই যে করছে, এটার প্ল্যানিংটা কীভাবে হচ্ছে, 4টে কমান্ডারে ভাগ করে দেওয়া হচ্ছে গোটা বাংলাদেশ সেনাবাহিনীকে। এবং এই 4টে কমান্ডারে ভাগ করে ইচ কমান্ডারের হাতে একটি করে এই ধরনের মিসাইল অস্ত্রের ভান্ডার থাকবে। অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রামে মোট 2, 2, 4 এই 4টে প্যাটার্নে এরা তৈরি করছে। তার মধ্যে এক একটি লঞ্চ প্যাডে থাকবে 6টি করে মিসাইল। 18টি লঞ্চারকে নিয়ে একটা রেজিমেন্ট গঠন করতে চলেছে এই নতুন ফরমেশনে বা এই নতুন যে চুক্তির পথে এগোচ্ছে। আবারও বলছি, 6টা করে রকেট থাকবে একটি লঞ্চ প্যাডে, 18টা লঞ্চারকে নিয়ে একটা রেজিমেন্ট ফরমেশন হবে। এবং গোটাটাই থাকবে 4টে ডিফারেন্ট আলাদা কমান্ডারের হাতে, যাতে তারা অর্থাৎ নির্দিষ্টভাবে নিজেদের সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে অ্যাকশনে যেতে পারে। তারা কিন্তু স্বনিয়ন্ত্রিত কমান্ডিং অথরিটিতে থাকবেন। এবং তার পাশাপাশি বাংলাদেশ এই যে বিপুল অস্ত্রভান্ডার সাজাচ্ছে, এটা অত্যন্ত গোপনে করছে, মাটির নিচে করছে, বাংকার বানিয়ে। এবং প্রত্যেকটি বাংকার করতে খরচ পড়বে প্রায় 10 থেকে 15 মিলিয়ন US$। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে আমরা চিনতাম প্রতিবেশী রাষ্ট্র, শস্য শ্যামল রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের একটা অন্য ধারণা ছিল। একেবারে আকাশ পাতাল ফারাক ধারণার তৈরি করার চেষ্টা। সত্যজিৎ, কোন কোন ঘটনার প্রেক্ষাপট এর ওপরে দাঁড়িয়ে রয়েছে? কোন কোন পরিস্থিতি আজ অন্তর্বর্তী সরকার ইউনূসকে এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের পরিকল্পনা, এই ধরনের অভিসন্ধিতে নিয়ে যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে কথা বলবো যে প্রথমে যে বিষয়টা উঠে আসে যে ইউনূস সরকার একেবারে নাটকীয়ভাবে বসে পড়লো, এসে হাসিনার উৎখাত হয়ে গেল। এবং তারপরে যে ছবিটা উঠে আসলো, একে একে অস্ত্রভান্ডার তৈরি হচ্ছে। এই অস্ত্রভান্ডারে তোমাকে বলবো যে পরিকল্পনা ISI কর্তার বাংলাদেশের ঢাকায় বসে থাকার ছবি আমরা দেখিয়েছি নির্দিষ্ট এক্সক্লুসিভ হয়েতে। আমরা দেখাচ্ছি যে ঢাকার ক্যান্টনমেন্টে মাহফুজ আলম তিনি পুরো বাংলাদেশ আর্মিটাকে কন্ট্রোল করছেন বলে গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে। ভাবা যায়
একটা হিজবুত তাহরির নেতা, ফলে একটা জঙ্গি গোষ্ঠীর নেতার পরিকল্পনা এর থেকে আর বেশি কী হতে পারে প্রতিবেশী রাষ্ট্রকে রক্তাক্ত করার চিন্তাভাবনা ছাড়া। এবং তোমাকে বলবো যে এই যে ছবি যখন উঠে আসছে সেই সময় নির্দিষ্টভাবে বাংলাদেশি পর্যবেক্ষকরা অভিক কীভাবে ভারতকে একেবারে লুট করার, ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে সেই বক্তব্য দর্শকদের শোনাবো। একেবারে দেখুন সেই বক্তব্য, পরিকল্পনা তাদের একেবারে প্রকাশ্যে যা এসছে সিএনএর হাতে, সেই তথ্য দেখুন। কল্পিত উপায় শত্রুপক্ষের উপর ছোবল। আমাদের এখানে আক্রমণ হবে, ধরে নিলাম ভারত আক্রমণ করলো, আমরা কিছু সময় একটু হয়তো কিছু জায়গা আমাদের দখল করে নিতেও পারে। আমি বলি সম্ভাবনা খুবই কম, 10% সম্ভাবনা আছে, নিতেও পারে। কিন্তু ভারতের আমরা শত মাইলস আমরা দখল করে দেবো। তো ভারত 3 দিকে আমাদের আছে, প্রায় 4096 কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে, আর এই 300 কিলোমিটার আছে তোমার এর সঙ্গে, মিয়ানমারের সঙ্গে। তা আমাদেরকে তো ঘিরে রেখে দিচ্ছে, আবার আকাশে ঘেরা কি জলের স্থলে। আরে আমরা তো ঘেরার মধ্যে আছি, তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমাদের ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু যাবে। ওটা কেড়ে নেব ভারতের কাছ থেকে। একদম দেখো অভিক, একটা বিষয় পরিষ্কার যে বাংলা, বিহার, উড়িষ্যা তারা কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। এবং নির্দিষ্টভাবে এর আগে আমরা দেখেছি যে বাংলাস্থান গঠনের কথা রয়েছে হিজবুত তাহরির বা জামাতে ইসলামের, তার সঙ্গে এই বক্তার বক্তব্যের অনেকটাই মিল পাচ্ছি না। এবং দ্বিতীয়ত এই যে বিপুল পরিমাণে যে কার্বাইন, যেটা আমরা বলছি DS-AR-15 কোরিয়ান কার্বাইন রাইফেল, বা SAR যেটা রয়েছে SAR-308, এই টার্কিশ রাইফেলস, এই রাইফেলস বিপুল পরিমাণে বাংলাদেশ কিনছে। কেন কিনছে? হাতে হাতে তুলে দেওয়া হবে নাকি বাংলাদেশের মানুষের যারা রয়েছেন সেখানে? কি বলছেন সেখানকার পর্যবেক্ষকরা, সেই বক্তব্য দর্শকদের শোনাবো। DSAR যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হচ্ছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ যদি আমাদের দিতে হয়, তার জন্য বেস্ট কন্ডুইট হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপনার হাতিয়ার বা কন্ডুইট বা আউটলেটটি আছে, সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। সেটিকে শক্তিশালী করতে হবে, সেটি খালি মুখে মুখে বললে কিন্তু হবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে তাদের যে NCC ন্যাশনাল ক্যাডেট কোর, সেটি কমান্ড করেন একজন 3 স্টার জেনারেল, আর আমাদের এখানে আমরা সেটা সীমায়িত রেখেছি, এটি কমান্ড করেন একজন 1 স্টার জেনারেল। অর্থাৎ আমরা অনেক বেশি সিম্বলিক এবং সীমায়িত অবস্থায় রেখে দিয়েছি সব। এখন এইটা যদি দ্রুততম সময়ের মধ্যে আপনার পরিব্যাপ্ত না করা যায়, তাহলে আপনার উই আর নো ম্যাচ। বাংলাদেশে মিসাইল সিটি এবং গোপনে মিসাইল সিটি তৈরি হচ্ছে, মাটির নিচে মারণাস্ত্র লুকাবে, স্ট্র্যাটেজি কি ঢাকার, সব মিলিয়ে নজর থাকছে আমাদের এই পরিস্থিতি। আর চাপা নেই, ঢাকা নেই, সামনে আসছে সিএনএর হাতে তথ্য প্রকাশ্যে। সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সত্যজিৎ। একদমই তাই, দেখো বিভিন্ন সূত্র থেকে যে তথ্য আমরা পাচ্ছি আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি, এবং যে কারণে তুমি জানবে যে নির্দিষ্টভাবে ভারত তো আর এই সমস্ত থেকে চুপ করে থাকতে পারে না, সে সম্ভব নয়। যে কারণে আমরা কলাইকুণ্ডাতে 1 স্কোয়াড্রন সেখানে সুখোই মোতায়েন করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। এবং যে লেটেস্ট আপডেট আসছে এখনও পর্যন্ত, যে কিছু আগে ভারতের নিজের হাতে তৈরি যে কামিকাজ ড্রোন, এই ড্রোনের ক্যারেক্টার হচ্ছে এটা একটা হ্যারপ ড্রোনের মতো, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে এগিয়ে যায় এবং সেখানে নির্দিষ্ট যে বস্তু আছে তাকে ধ্বংস করে নিজেরাও ধ্বংস হয়ে যায়। সুইসাইডাল নেচারের কামিকাজ ড্রোন 480 খানা ইতিমধ্যে মানে জাস্ট কিছুক্ষণ আগেই ভারতীয় সেনাবাহিনী অন্তর্ভুক্ত করেছে, এবং সম্ভাব্য সেগুলোর যে গতিপথ বা সেগুলোর যে গন্তব্য সেটা হচ্ছে অসম এবং বাংলা বর্ডার জুড়ে এই কামিকাজ ড্রোন সম্ভবত পাঠানো হচ্ছে, কারণ সেখানে যে শুরু হয়েছে তাতে ভারত সরকার আর চুপ করে থাকতে পারে না। আমরা আবারও বলছি যে ভারতের নিজের তৈরি ড্রোন, কামিকাজ ড্রোন, সুইসাইডাল নেচারের ড্রোন এবং অনেকটা হ্যারপ স্টাইলের ড্রোন, এই ড্রোন কিছু আগেই ভারতীয় আর্মিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেগুলো অসম এবং বাংলার দিকে পাঠানো হচ্ছে বলেই বিভিন্ন সূত্রে খবর আমরা পাচ্ছি। তোমাকে অভিক যেটা বলবো যে বাংলাদেশ যে কারণে মাটির নিচে এই মিসাইল সিটি বানিয়েছে তার একটা কারণ যে এই মিসাইল সিটি শত্রুপক্ষ যদি কার্পেট বোম্বিং করে তো সেটাকে ভাঙতে পারবে না বা ধ্বংস করতে পারবে না, এরকম প্ল্যানিং থেকে করেছে। এরা মনে করছে যে সেটা করা যায় কি না, কিন্তু যে ছবি, তোমাকে একটা ছোট্ট ঘটনা বলে দেবো। 2019 সালের 26শে ফেব্রুয়ারি বহু চর্চিত বা বিতর্কিত বালাকোট স্ট্রাইকের কথাই বলছি,
এবং সেবার কি হয়েছিল পরিষ্কারভাবে দর্শকদের বুঝিয়ে বলার চেষ্টা করব যে তিনটে সুখোই যখন একসঙ্গে ত্রিশূলের মতো করে রওনা হয়েছিল ভারতের আকাশসীমা থেকে, তখন পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের বর্তমানের যারা নির্দিষ্টভাবে গার্জিয়ান তারা ফলো করলো যে তিনটে সুখোই আসছে, সঙ্গে সঙ্গে তারা F-16 দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো, অর্থাৎ সুখোইয়ে ব্যস্ত হয়ে গেল F-16। এবং সেই সময় ভারতের গোয়ালিয়র থেকে 5টা মিরাজ 2000 ফ্রান্সের যে অত্যাধুনিক বিমান যেটা ভারতের হাতে আছে 284খানা, এই 5খানা মিরাজ 2000 তারা রওনা দিল নির্দিষ্টভাবে পাকিস্তান সীমান্তের দিকে। এবং কাশ্মীর সীমান্তে গিয়ে IL-78 এটাকে বলা হয় একটা তেল ভরা রিফিলিং ট্যাঙ্ক, অর্থাৎ সেটা ভাসমান অবস্থায় রিফিলিং করতে পারে। 5খানা মিরাজ 2000কে রিফিলিং করানো হয়। সেই সময় ওই তিনটে সুখোইগুলো ফিরে আসে এবং পুরো বোকা বনে যায় পাকিস্তান সেনা। এরপর আমাদের এই মিরাজ তারা গিয়ে নির্দিষ্টভাবে খাইবার পাখতুনখোয়া সংলগ্ন বালাকোটে এয়ার স্ট্রাইক করে। এবং তারপর যে তথ্য সোর্স মারফত জানা যাচ্ছিল বা জানা যায় যে সেখানে মাটির তলায় থাকা পাকিস্তানে বাংলাদেশের বর্তমান যারা পিতৃস্থানীয় অর্থাৎ সেই পাকিস্তান তাদের যে বালাকোট অর্থাৎ খাইবার পাখতুনখোয়া প্রদেশ একেবারে পাকিস্তানের অভ্যন্তরীণ অংশ, সেখানে মিরাজ 2000 থেকে বম্বিং করা হয় এবং করার পরে তাদের আন্ডারগ্রাউন্ডে থাকা জঙ্গি এবং এই ধরনের মিসাইল বা যাবতীয় সমরাস্ত্র ধ্বংস হয়ে যায়। অর্থাৎ ভারত পারে মাটির নিচের বাংকারের ভেতর থাকা সমরাস্ত্রকে ধ্বংস করতে এবং গোটা বিষয়টিকে ধরে রাখতে একটা অ্যাওয়াক্স ফ্লাইট আমাদের সঙ্গে ছিল সেই সময়, সেটাই আমাদের এসকর্ট করে পরবর্তী সময় মিরাজ 2000 ফিরিয়ে নিয়ে আসে। ভারত পারে মাটির তলায় মাটির উপরে যে কোনো ধরনের সমরাস্ত্রকে প্রতিহত করতে। হয়তো বাংলাদেশ সেনাবাহিনী একটু অ্যাডভেঞ্চার করে ফেলছে, সেটা হয়তো সাময়িক, অথবা এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করি, বাংলাদেশ সেনাবাহিনীর এই ভাবনা এবং সেই ভাবনাকে ইনসিস্ট করা হচ্ছে যেভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস যা ভাবছেন। কিন্তু একদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পে ফিরে আসা, ট্রাম্পের আগাম হুঁশিয়ারি দীপাবলির সময় যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর আক্রমণ নিয়ে তিনি বলেছিলেন আমি মেনে নেব না, ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে চলেছেন সামনেই। তারপর এই আক্রমণটা, এই ভয়টা, এই সমীহটা বা এই আতঙ্কটা বাংলাদেশের মূলত কাদের কাদের নিয়ে কাজ করছে? না, এই ভয়ের বিষয়ে তুমি যে জিজ্ঞেস করছো বা নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসছে, বাংলাদেশের যে তদানীন্তন হাসিনা সরকার তারা মনে করতো যে ভারত তাদের বন্ধু এবং ভারত সার্বিকভাবে, কারণ বাংলাদেশের 3 দিকে ভারত, একটা দিক মায়ানমার রয়েছে এবং ভারতের থেকে সহজলভ্যে পণ্য, ভারতে এসে চিকিৎসা ব্যবস্থা, এগুলো কোনোটাই তো অস্বীকার করা যায় না। তুমি ভারতে তুমি চেন্নাই যাও, তুমি কলকাতায় আসো, যেখানেই যাও দেখবে প্রচুর বাংলাদেশি পেশেন্টস রয়েছে এবং বাংলাদেশিরা হই হই করে কেনাকাটা করেন। সুন্দর একটা ছবি ছিল। কিন্তু যে মুহূর্তে বাইডেন ঘনিষ্ঠ পিটার হ্যাস এবং বাইডেনের গোটা যে ডিপ স্টেট পলিসির জন্য যে মুহূর্তে বসানো হলো এই নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে ইউনূস সরকারকে, সে মুহূর্তে গোটা পালা বদল ঘটে গেল। এবং মাহফুজ আলম হিজবুত তাহরির নেতা, যিনি কাতার থেকে অর্থ নিয়ে আসছেন বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট জানা যাচ্ছে, যিনি নির্দিষ্টভাবে আফগানিস্তানে আর্মস ট্রেনিং নিয়েছেন, যিনি এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টে বসে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছেন, পুরো বাংলাদেশ এবং নির্দিষ্টভাবে সেনাবাহিনী এখন হিজবুত তাহরি মাহফুজ আলমের কথায় চলছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। ফলে বাংলাদেশের পক্ষে অন্য কোনো কিছু করা এই মুহূর্তে সম্ভব নয়। তাদের যে মৌলবাদী নিয়ন্ত্রণাধীন সরকার, তারা যে পথে এগোচ্ছে এই পথটাই আলটিমেট এখন তুমি দেখতে পাচ্ছ। কারণ এই মৌলবাদের যে নিয়ন্ত্রণ, সেটা হেফাজতে ইসলাম হোক বা হিজবুত তাহরি হোক, তারা প্রত্যেকেই নির্দিষ্টভাবে এই পদ্ধতি অ্যাপ্লাই করছে। সত্যি এখান থেকে আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সরাসরি তোমার প্রশ্ন। তারপর যে ছবি উঠে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ তাদের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ তৈরি করছে, সেখানে তারা বিভিন্ন দেশ থেকে কেনা মিসাইলগুলোকে স্টোর করতে চাইছে বলে বিভিন্ন সোর্স মারফত আমরা জানতে পারছি। এবং এটা করতে গিয়ে তারা দুটো ডিভিশন ভাগ করেছে, ঢাকা এবং চট্টগ্রাম। তো নির্দিষ্টভাবে কি পরিকল্পনা বাংলাদেশ এটা করার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে আপনার অনুমান? আমার প্রথম প্রশ্ন যেটা মনে জাগছে যে গত কয়েকদিন থেকে অনেক কিছু শুনে আসছি, তারা এয়ারবেস বানাচ্ছে, তারা মিসাইল বানাবে, তারা 5th জেনারেশন এয়ারক্রাফট নেবে, অনেক কিছু এখন মিসাইল বেস বানাবে। প্রথম প্রশ্ন হচ্ছে এই এত অস্ত্র শস্ত্র কেনার জন্য বাংলাদেশের কি টাকা আছে? সম্ভবত নেই। যদি না থাকে তাহলে এই জিনিসগুলো আসবে
দয়া দাক্ষিণ্যের মাধ্যমে। এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশে অশান্ত অবস্থা, বাংলাদেশকে কিছু এই ধরনের জিনিসপত্র দিয়ে এদের যে কি বলবো, এদের যে মানে এদের কিছুটা মানে দে আর নট হোয়াট ইউ কল, এটাকে একটা টেররিস্ট কান্ট্রি তৈরি করার একটা ব্যবস্থা। একদমই, আপনি যে প্রশ্ন বলছেন, যে কথা বলছেন যে টেররিস্ট কান্ট্রি, কারণ এখানে হিজবুত তাহরিরা সক্রিয় রয়েছে, হেফাজতে ইসলাম সক্রিয় রয়েছে, প্রচুর পরিমাণে বাংলাদেশি পর্যবেক্ষকরা বলছেন সেখানের যে এনসিসি পদ্ধতি দিয়ে ফরম্যাট রয়েছে সেদেশে, সেই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিতে হবে, এবং যে কারণে দক্ষিণ কোরিয়া এবং তুরস্কের সঙ্গে তারা অস্ত্র চুক্তি করছে, প্রচুর পরিমাণে তারা ইনসাস বা বিভিন্ন ধরনের কার্বাইন রাইফেলস কিনছে। দেশ জুড়ে তারা কি একটা জনযুদ্ধ তৈরি করতে চাইছে ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়? এটা জনযুদ্ধ ঠিক বলবো না, এটা জনযুদ্ধ নয়। বাংলাদেশের মধ্যে দু দলের মধ্যে যুদ্ধ, এই ধরনের জনযুদ্ধ এটা হবে না। বাংলাদেশকে এখন যতগুলো এই ধরনের দেশ আছে তারা সবাইকে ইউটিলাইজ করবে, তার কারণ বাংলাদেশের অবস্থা তো ভালো নয়। কেউ বাংলাদেশকে বলবে আমি তোমাকে মিসাইল দিচ্ছি, কেউ বাংলাদেশকে বলবে আমি তোমাদের এয়ারক্রাফট দিচ্ছি, তার বদলে তোমাদের এইগুলো করতে হবে। এবং সেই যেগুলো করতে হবে, ওদের যেগুলো যে জিনিসগুলো করতে বলা হবে, সেগুলো মোস্টলি কিছু হবে ভারতবর্ষের বিরুদ্ধে, কিছু হবে তাদের নিজের দেশের মধ্যেই একটা অশান্তি জিয়ে রাখা। এগুলো 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 যেগুলো হবে, এটা কোনোটাই ভালো হবে না, বা এগুলো আমার মনে হয় না এগুলো ইন্ডিয়ার এগেন্স্টে ডাইরেক্ট ওরা কোনো দিন অ্যাপ্লাই করতে পারবে, এই করার সাহস ওদের হবে না। সুতরাং এখানে আর মিসাইল যেটা আন্ডারগ্রাউন্ড বলছেন, মিসাইল আন্ডারগ্রাউন্ড এই জন্যই করবে, তাকে সম্ভবত তাকে শেল প্রুফ বা মিসাইল প্রুফ বা শেল প্রুফ করার জন্যই তাকে হয়তো মাটির তলায় সেগুলো করতে হবে, যেগুলো বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিতে তাদের ইরান, ইরাক, এদের তো অধিকাংশ এইগুলো মাটির তলাতেই আছে। সেটা চিন্তার কথা নয়। কথা হচ্ছে যে বাংলাদেশের কত নিচে নামবে, কত নেবে লোকের কাছে ভিক্ষে, ওদের নিজের কেনার পয়সা নেই, নিজের অর্থাৎ আপনি খাওয়ানোর বলছেন পয়সা নেই। যে বাংলাদেশে পাউরুটি কেনার পয়সা নেই, তারা যেভাবে তাদের অর্জিত যে অর্থ ভাণ্ডার তা অস্ত্রের জন্য খরচ করছে, তা বাংলাদেশে হয়তো বাংলাদেশ জুড়ে বা তার পার্শ্ববর্তী অংশ জুড়ে হয়তো জঙ্গি কার্যকলাপকে বাড়িয়ে দেবে, কিন্তু বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সেটা পাকিস্তানের মতো দেউলিয়া হওয়ার পথে, তাই কি? একদম একদম, ওরা অলরেডি দেউলিয়া। এবং ভারতবর্ষ থেকে যে কিছু জিনিসপত্র ওখানে পাঠানো হয়, আপনি চিন্তা করুন না, পাওয়ার তারা তো আমাদের উপর কি ভয়ঙ্কর ভাবে আমাদের উপর তারা ডিপেন্ডেন্ট। পাওয়ার সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, জল যদি বন্ধ হয়ে যায়, ওদের চিনি যদি বন্ধ হয়ে যায়, ওদের পেট্রোল যদি বন্ধ হয়ে যায়, তাহলে কোথায় যাবে? অলরেডি তাদের অবস্থা হচ্ছে যে দয়া দাক্ষিণ্য এই করে ভিক্ষে করে যদি কিছু পাওয়া যায়, তারা ইলেকট্রিসিটি কেনে, ইলেকট্রিসিটির পয়সা দেওয়া মানে ইলেকট্রিসিটির মানে পেমেন্ট করার পয়সা পর্যন্ত তাদের কাছে নেই। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। খুব দামি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে মূলত ভারত থেকে কম পয়সায় বিদ্যুৎ পেত বাংলাদেশ। ভারত প্রায় হাত গুটিয়ে নেওয়ার মতো অবস্থা, কারণ প্রচুর টাকা বাকি রয়েছে, বকেয়া আছে। সেই অবস্থায় বিদ্যুৎ কেনার পয়সা নেই, সেই বাংলাদেশ বলছে আমরা 5th জেনারেশনের এয়ারক্রাফট কিনবো, কোটি কোটি টাকার তারা বিলিয়ন ডলারের চুক্তি করার পথে অস্ত্র কেনার জন্য। এটা তো কার্যত একটা আত্মহত্যার শামিল অভিক। একটা দেশ, সেই দেশের জনপদের সঙ্গে একেবারে বিশ্বাসঘাতকতা কিছু মৌলবাদী কট্টরপন্থীদের মস্তিষ্কে এই সরকার পরিচালিত হচ্ছে বলে একটা বড় অংশ মনে করছেন। যে দেশে অনেকটাই একদম দরিদ্র দেশ থেকে যারা উন্নয়নমূলক দেশে বা ডেভেলপিং কান্ট্রিজের তকমা পাওয়ার পথে ছিল, সেই দেশটি ক্রমশ খাদের কিনারে তলেই যাচ্ছে এই ধরনের অস্ত্র চুক্তি করতে গিয়ে। হয়তো তারা কিছু অস্ত্র কিনবে, সেই অস্ত্রে আলটিমেটলি হয়তো কিছু জঙ্গি তৈরি হবে দেশ জুড়ে, কিন্তু সেই জঙ্গি বাংলাদেশের জন্য অশনি সংকেতে পরিণত হবে। একেবারে পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ ত্রিপুরা সতীশ মুখোপাধ্যায় যেমন জানালেন, এবং এই একের